এবার দুস্থদের তালিকায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী স্বজনেরাও। দর্শক দেখুন কি ভয়ঙ্কর, কি নির্মম একটি ঘটনা, যে ভাতা বা যে ফান্ড বা যে তহবিল সরকার গঠন করেছে দুস্থ মানুষের জন্য, সেই তালিকায় আমরা জেনেছি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর বিভিন্ন আত্মীয় স্বজনকে ঢোকানো হয়েছে। এবং আমি একটু এই বিষয়টি আলোচনা করার আগে আমি নিউজটা একটু আপনাদের একটু পড়ে শোনাতে চাই। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বোন নুরুন নাহার আনোয়ার, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, অথচ দুস্থ ও অসহায় ব্যক্তিদের বিশেষ অনুদানপ্রাপ্ত ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে। শুধু নুরুন নাহার নয়, তার মেয়ে জামাতা জাভেদ চৌধুরীর নামও আছে এই তালিকায়। যদিও জাভেদ একটি মুঠোফোন কোম্পানির কর্মকর্তা ছিলেন, বর্তমানে তারা উভয় কানাডায় রয়েছেন। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তথ্য বলছে এই দুজনের নামে 2021-22 অর্থ বছরে 50,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। দেখুন, একজন মন্ত্রী এবং তার আত্মীয়, এবং সেই আত্মীয় কারা? যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, আরেকজন একটি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা। অর্থাৎ এরা, আমি যদি বলি, সমাজের উচ্চবিত্তের কাতারে অথবা উচ্চ মধ্যবিত্তের কাতারে তারা বিলং করে বা তাদের অবস্থান। কিন্তু সেই দুজন ব্যক্তি শুধুমাত্র সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর আত্মীয়তা সূত্রে 50,000 করে মাত্র 1 লাখ টাকা, অর্থাৎ 50,000 টাকার যে লোভ, সেটিও তারা সংবরণ করতে পারেননি। কি দুর্ভাগ্য আমাদের জাতির, কি অসহায় আমরা আসলে, কতটা দুস্থ হতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একটি মোবাইল অপারেটর। আপনারা জানেন এই মোবাইল অপারেটররা সাধারণত যেসব অফিসিয়ালরা এখানে জব করেন, খুবই ভালো বেতনের যারা চাকরি করে থাকেন, সেই ধরনের দুজন ব্যক্তি যদি এই 50,000 টাকা লোভ না ছাড়তে পারেন। আমি আরো একটু বিস্তারিত পড়তে চাই। এই নুরুজ্জামান আহমেদ 2016 সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং 2019 সালে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান। 2024 সালে মন্ত্রিসভায় তিনি বাদ পড়েন। তিনি 2014 সাল থেকে লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য ছিলেন। 2021-22 অর্থ বছর অনুদান প্রাপ্তদের তালিকায় কালীগঞ্জ উপজেলার কাঞ্চনশ্বর গ্রামে নুরুজ্জামান আহমেদের স্ত্রীর ভাতিজা গোলাম মোস্তফা, গোলাম ফারুক, আবু সাইদ খান, আবু জাফর খান সহ পরিবারের 16 ব্যক্তির নাম রয়েছে। অর্থাৎ আমরা এই রিপোর্টে দেখতে পাচ্ছি যে তহবিল দুস্থদের জন্য, সেই তহবিলে আমাদের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর স্ত্রী, ভাতিজা সহ প্রায় 16 জন ব্যক্তির নাম রয়েছে। এবং এরা এই 16 ব্যক্তি 2021-22 অর্থ বছরে 4,70,000 টাকা করে পেয়েছেন। 2023-24 অর্থ বছরেও এই সব স্বজনেরা, এই মন্ত্রীর স্বজনেরাও কিন্তু এই ধরনের তহবিল থেকে টাকা পান। এবং আরো দুর্ভাগ্যের বিষয় দেখুন, রিপোর্টে যেটি বলা হচ্ছে, উনি শুধু এই ধরনের অনিয়ম দুর্নীতি করেননি, উনি আরও বেশ কিছু নিয়োগ বাণিজ্য করেছেন, সেসব কথাও বলা হচ্ছে। যাই হোক, আমি এই বিষয়টি আর ওই নিয়োগ বাণিজ্য এটি আর নতুন কিছু নয়, কিন্তু আমি স্পষ্ট করে একটু বলতে চাই যে দেখুন, একজন মন্ত্রী এবং তার স্ত্রী, তার স্ত্রীর ভাতিজা, তার বোনের স্বামী, এই ধরনের ব্যক্তি, এবং যারা, দেখুন আমি স্পষ্ট করে বললাম, খুবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটি মোবাইল অপারেটরে চাকরি করেন, এবং আপনারা জানেন যে মোবাইল অপারেটর চাকরিরত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে অধ্যাপক, এরা দুজনে কিন্তু এই মুহূর্তে কানাডায় রয়েছেন। অর্থাৎ তারা কোনোভাবেই কিন্তু দুস্থ কেন, নিম্নবিত্ত না, মধ্যবিত্তও না, উচ্চ মধ্যবিত্ত তালিকায় থাকার কথা, সেই সব লোক কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হতে পারেন যে এই ধরনের 50,000 টাকার একটি অনুদান
যেটি পাওয়ার কথা দুস্থ মানুষের জন্য, সেই লোভটিও তারা সংবরণ করতে পারেনি। কি দুর্ভাগ্য আমাদের এই মন্ত্রী এবং তার এই মন্ত্রীর আত্মীয়রা, কতটা তারা কুলাঙ্গার হতে পারেন। তারা সামান্য 50,000 1 লাখ টাকার লোভ পর্যন্ত সংবরণ করতে পারেন না। আর এইসব অসৎ দুর্নীতিবাজ লোকদেরকেই কিন্তু আমরা গত 15 বছরে বিভিন্ন সময়ে মন্ত্রী এমপি বানিয়েছি। যদিও আসলে আমরা সরাসরি বানাইনি, 2009-এর পর বলতে গেলে যারাই মন্ত্রী এমপি হয়েছেন এরা কিন্তু বিনা ভোটে বা ডামি ভোটের মাধ্যমে এসেছেন। তবু যাই হোক, আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের দুর্নীতিবাজ একটি সরকার, যে সরকারের মন্ত্রী এই ধরনের ঘৃণ কাজের সাথে জড়িত, সেটি আজ সাংবাদিকদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে পারলাম। সবাইকে ধন্যবাদ।